হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা সাগর। আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা কোশ্চেন ব্যাংকের যে বাকি মডেল স্কুলগুলি আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করব তোমাদের প্রত্যেকেরই অনেকই উপকার আসবে ভিডিওটি, এবং তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা ভিডিওটিকে শুরু করি। প্রথমেই দেখো, আমাদের লাস্ট পার্টে 8 নম্বর মডেল স্কুল পর্যন্ত সমাধান হয়েছিল। আজকে আমরা 9 নম্বর মডেল স্কুল থেকে সমাধান করব। প্রথম কোশ্চেনটি কি আছে দেখো, জলস্রোতের অভিমুখে উদ্ভিদের যে প্রকার ট্যাকটিক চলন দেখা যায় সেটি হচ্ছে আমাদের রিওট্যাকটিক চলন হবে। তোমাদের আমি আগের পার্টে বলেছিলাম যে শুধুমাত্র এরকমভাবে লাইন টু লাইন পদার্থগুলোকে আমরা শুধুমাত্র দেখে চলে আসবো না, এরকমভাবে কিন্তু কোনো দিনই কোনো রকম ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ করার সাথে সাথে এর সঙ্গে কিন্তু বেশ কিছু পাশাপাশি ইনফরমেশন তোমাদের কিন্তু মনে রাখতে হবে, আরও ডিটেলস তোমাদের মনে রাখতে হবে। তাহলেই এই একটা কোশ্চেনের পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও বাকি 4টে কোশ্চেন কিন্তু মনে থাকবে। এক্স্যাক্টলি ভিডিওটা একটু লেন্থি হবে ঠিকই, কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। তা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে আমাদের যে উত্তরটি হলো যে জলস্রোতের অভিমুখে উদ্ভিদের যে প্রকার ট্যাকটিক চলন দেখা যায় সেটি রিওট্যাকটিক চলন হবে। প্রথমে বলে রাখি যে ট্যাকটিক চলন কি জিনিস। মনে রাখবে, বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন সমগ্র উদ্ভিদের বা জীবের বলতে পারো, সমগ্র জীবের স্থান পরিবর্তন হবে। যে কোনো প্রকারের উদ্দীপক হতে পারে, সেটা আলোর প্রভাবে হতে পারে, সেটা কোনো জলের প্রভাবে হতে পারে, ঠিক আছে। যে কোনো জিনিসের বহিস্থ উদ্দীপকের প্রভাবেই যদি আমরা কোনো একটি জীবের সমগ্র স্থান পরিবর্তন হতে হয় তাহলে সেটা আমরা কী বলবো, ট্যাকটিক চলন। যেমন এক্ষেত্রে যেহেতু আমাদের বলেছে জলস্রোতের অভিমুখের দ্বারাই আমাদের যে ট্যাকটিক চলনটি ঘটবে, যেহেতু জলস্রোতের অভিমুখে আমাদের ঘটবে সেই জন্য এটি কী প্রকারের চলন হবে, রিওট্যাকটিক চলন। অর্থাৎ জলের স্রোতের অভিমুখে যদি আমাদের চলন দেখা যায় তবে কিন্তু এটা আমরা রিওট্যাকটিক চলন বলতে পারবো। যদি ফোটোট্যাকটিক বলতো তাহলে আমরা বলতাম আলোর প্রভাবে যে চলনগুলো ঘটবে। এবং কেমোট্যাকটিক অর্থাৎ কোনো একটি রাসায়নিক পদার্থের প্রভাবে কিন্তু সমগ্র স্থান পরিবর্তন হবে, এগুলোকে আমরা কেমোট্যাকটিক চলন বলে থাকবো। তো 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে অপশন ঘ, রিওট্যাকটিক চলন। নেক্সট কোশ্চেনটি দেখো, স্নায়ুকোষ বিভাজনে অক্ষম কারণ। স্নায়ুকোষ বিভাজনে অক্ষম কারণ অপশন গ, এখানে আমাদের কি সেন্ট্রোজোম থাকে না। এক্ষেত্রে কী হবে, আমাদের সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় প্রকৃতি, সেই জন্য কিন্তু স্নায়ুকোষ বিভাজনে অক্ষম হয়। কারণ বিভাজন হওয়া এটি কিন্তু আমাদের সেন্ট্রোজোমেরই কাজ। যেহেতু স্নায়ুকোষে সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় হয় সেক্ষেত্রে কী হবে না, আমাদের স্নায়ুকোষ বিভাজন হবে না। নেক্সট দেখো, নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন, পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন। এক্ষেত্রে পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত যে উদ্ভিদ হরমোনটি আছে সেটিকে আমাদের বলতে হবে। কোনটা, আমাদের যে অপশানগুলো আছে এর মধ্যে থেকে পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত যে হরমোনটি হবে সেটি হবে সাইটোকাইনিন হরমোন। মনে রাখবে, এখানে বাকি যে অপশানগুলো আছে সেগুলো একটু বলে দিই তোমাদের আমি। এখানে যে অক্সিন হরমোনটি আছে মনে রাখবে এটি একটি নাইট্রোজেনযুক্ত হরমোন, এটি একটি নাইট্রোজেনযুক্ত হরমোন। জিবেরেলিন যে হরমোনটি আছে এটি কিন্তু নাইট্রোজেন বিহীন টার্পিনয়েড জাতীয় হরমোন হবে। এবং ইথিলিন, এটা আমরা তো জানি প্রত্যেকেই, এটি গ্যাসীয় হরমোন। নেক্সট কোশ্চেন দেখো, স্টেরয়েড জাতীয় প্রাণী হরমোনের উদাহরণ। স্টেরয়েড জাতীয় প্রাণী হরমোন কোনটি হবে বন্ধুরা? স্টেরয়েড জাতীয় হবে অপশন ঘ, টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন হরমোন। নেক্সট কোশ্চেন, একটি বল ও সকেট অস্থিসন্ধির উদাহরণ হলো। বল ও সকেট অস্থিসন্ধি দেখা যায় কাঁধের অস্থিসন্ধিতে, এবং এখানে আরও দুটি অপশন আছে দেখো, হাঁটু এবং কনুই। তোমরা মনে রাখবে হাঁটু এবং কনুইয়ে হিঞ্জ অস্থিসন্ধি দেখা যায়। যদি কখনো এক্সামে জিজ্ঞেস করে যে হিঞ্জ সন্ধির একটি উদাহরণ দাও বা হিঞ্জ অস্থিসন্ধি কোথায় দেখা যায়, তাহলে মনে রাখবে হিঞ্জ অস্থিসন্ধি আমাদের হাঁটু এবং কনুইতে দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনটি সঠিক। অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর এখানে বেশ কয়েকটি পার্থক্য দিয়েছে, এদের মধ্যে আমাদের কোন পার্থক্য জোড়া সঠিক সেটা আমাদের বলতে হবে। এক্ষেত্রে আমাদের 6 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশন গ, অর্থাৎ এ এবং বি এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে কিন্তু সঠিক বলা হয়েছে।
নেক্সট কোয়েশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনের হ্রাস বিভাজন ঘটে? অপশন গ মিওসিস। মিওসিস 1 কোষ বিভাজনে কিন্তু হ্রাস বিভাজন ঘটে থাকে। তোমরা মনে রাখবে মাইটোসিস যে কোষ বিভাজনটি আছে এক্ষেত্রেও কিন্তু এক প্রকারের বিভাজন ঘটে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের যে মাইটোসিস এবং মিওসিস বিভাজন আছে, যেক্ষেত্রে মিওসিস 1টাকে আমাদের যেমন হ্রাস বিভাজন বলা হয়, ঠিক সেরকমই মাইটোসিস বিভাজনকে কিন্তু সদৃশ বিভাজন বলা হয়। তোমরা মনে রাখবে মাইটোসিসকে বলা হয় সদৃশ বিভাজন। নেক্সট দেখো, উদ্ভিদ কোষের মাইটোসিসে বেমতন্তু গঠন করে। উদ্ভিদ কোষের মাইটোসিসে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি, কারণ এখানে আরও একটি তোমাদের কোশ্চেন হয়, উদ্ভিদ কোষের মাইটোসিসের বেমতন্তু গঠন করে আমাদের মাইক্রোটিউবিউল, অর্থাৎ অপশন ঘ এখানে সঠিক অ্যান্সার। কিন্তু যদি আমাদের বলতো প্রাণী কোষ, বলবো কি প্রাণী কোষের বেমতন্তু গঠিত হয় সেন্ট্রোজোমে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ঘ মাইক্রোটিউবিউল, যেহেতু উদ্ভিদ কোষের বেমতন্তু। চলো আমরা শূন্যস্থান পূরণগুলো দেখি কি আছে। খুবই সুন্দর, খুবই ইম্পর্টেন্ট, আগের পার্টেও ছিল এই কোশ্চেনগুলি। দেখো, বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে ড্যাশ হরমোন। খুব সুন্দর, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলি হরমোন আমাদের উদ্ভিদ হরমোন দেওয়া আছে তাদের প্রত্যেকটার কাজ কিন্তু তোমরা মনে রাখবে, প্রত্যেকটি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে, মনে রাখবে, জিব্বেরেলিন হরমোন। জিব্বেরেলিন হরমোন এটি কিন্তু আমাদের বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। নেক্সট দেখো, জেনেটিক কোড বহনকারী আরএনএটি হলো, জেনেটিক কোড যেটি বহন করে সেই প্রকার আরএনএটি হলো এমআরএনএ। এমআরএনএ। ক্যান্সার কোষের উৎসস্থল থেকে ছড়িয়ে পড়ার ধর্মকে কি বলা হয়? ক্যান্সার কোষের উৎসস্থল থেকে ছড়িয়ে পড়ার ধর্মটিকে বলা হয় মেটাস্ট্যাটিস। মেটাস্ট্যাটিস বলা হয়। ঠিক আছে, তোমাদের এখানে আরও বেশ কিছু ইনফরমেশন আমি দিচ্ছি, মনে রাখবে। যখন আমাদের এখানে যে ক্যান্সার কোষের কথাটি এলো, তো মনে রাখবে তোমরা যে আমাদের কোষ চক্রের যদি কখনো কোনো দশার বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে আর কি, তখন কি হয় না, আমাদের কিন্তু শরীরে টিউমার সৃষ্টি হয়। তোমরা মনে রাখবে কি বললাম, যে আমাদের শরীরে যখন কোষ চক্রের নিয়ন্ত্রণ তখন কি হবে না, আমাদের টিউমার সৃষ্টি হবে। মনে রাখবে টিউমারকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। টিউমারকে দুটি ভাগে, অর্থাৎ টিউমার দুই প্রকারের হয়, একটি বিনাইন টিউমার এবং একটি ম্যালিগন্যান্ট টিউমার। খেয়াল রাখবে, যে সকল টিউমারগুলো আমাদের রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং আমাদের সেখান থেকে ক্যান্সার রোগ সৃষ্টি হয়, ঠিক আছে, সেই প্রকার টিউমারকে আমরা বলি ম্যালিগন্যান্ট টিউমার। এটা কিন্তু খুবই ক্ষতিকারক টিউমারটি, এটা আমাদের রক্তের মাধ্যমে সারা ছড়িয়ে যায় এই টিউমারটি এবং আমাদের ক্যান্সার রোগের সৃষ্টি হয়। কিন্তু বিনাইন টিউমার কিন্তু আমাদের কোনো ক্ষতিকারক নয়, কারণ ওটা আমাদের রক্তের মাধ্যমে ছড়াতে পারে না। ঠিক আছে, মনে রাখবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এরকম শুধুমাত্র কোশ্চেন সলভ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমি যে কথাগুলি বলছি এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকে মন দিয়ে শুনতে হবে, কারণ শুধু কোশ্চেন সলভ করলে কোশ্চেনগুলোকে সলভ করা হবে, এর পিছনে রিজন, এর পিছনে কারণ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে না। এবার আমাদের শুধুমাত্র এই এক লাইন বাই লাইন আমরা কোশ্চেন অ্যান্সার পড়ে যাব, আমাদের কিন্তু ব্রেন অতটা প্রেশার নিতে পারবে না। তুমি কতগুলো এমসিকিউ বারবার বলছি মনে রাখা সম্ভব? খুব বেশি হলে 8 থেকে 10টা মনে রাখবে, 20টা মনে রাখবে 4টে স্কুল করার পর, তার বেশি কিন্তু পারবে না। কিন্তু আমার সঙ্গে এই যে ইনফরমেশনগুলো যদি মনে রাখতে পারো, ইনফরমেশনগুলো শুনে কিন্তু এখান থেকে আরও বেশি বেশি করে তোমাদের কিন্তু মনে থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করবো তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। নেক্সট আমাদের সত্য মিথ্যাগুলো দেখবে। দেখো, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমের গঠন ও সংখ্যা সব থেকে ভালো বোঝা যায়। হ্যাঁ, এটি একদমই সঠিক। নেক্সট কোশ্চেন, স্নায়ুতন্ত্র প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটি কিন্তু আমাদের মিথ্যা হবে, কারণ স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বয়ক হিসেবে নয়, স্নায়ুতন্ত্র আমাদের কি হিসেবে কাজ করে? ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে, এবং রাসায়নিক সমন্বয়ক হিসেবে কিন্তু আমাদের হরমোন। ঠিক আছে, নেক্সট দেখো, বৃক্কের ওপর অ্যাড্রেনালিন গ্রন্থি অবস্থিত। হ্যাঁ, বৃক্কের ওপর অ্যাড্রেনালিন গ্রন্থি অবস্থিত। নেক্সট আমি দেখো, সিএসএফ সঙ্গে কোনটির ম্যাচিং হবে? সিএসএফ এর সঙ্গে অপশন খ নিউরোসিল সিএসএফ, এবং উপযোজনের সঙ্গে আমাদের কোনটা হবে? সিলিয়ারি পেশির, কারণ আমরা জানি সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণে কিন্তু উপযোজন গঠিত হয়।
নেক্সট দেখো প্রকরণ। প্রকরণ এটি আমাদের হবে অপশন ঘ। প্রকরণ দেখা যায় মিয়োসিস বিভাজন ক্ষেত্রে কিন্তু ঘটে থাকে। টেন্ডন বলতে কি বোঝো? নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, টেন্ডন বলতে কি বোঝো? মনে রাখবে যখন আমরা হাড়ের সঙ্গে বা অস্থি বলতে পারো, হাড়ের সঙ্গে, ঠিক আছে, আমরা হাড়ের সঙ্গে পেশির যে জোর সেটিকে কিন্তু আমরা টেন্ডন বলতে পারি। হাড়ের সঙ্গে পেশির জোর। যদি অস্থির সঙ্গে অস্থি অর্থাৎ দুটি হাড়ের জোর, তখন কিন্তু সেটিকে আমরা অস্থি সন্ধি বলবো, মনে রেখো। বিসন্ধি শব্দটি হলো আমাদের নেক্সট 11 নম্বর কোশ্চেন। এটি কি হবে? H1, এটি কিন্তু আমাদের বিসদৃশ। তাহলে আমাদের 9 নম্বর মডেল কোশ্চেন পেপার কমপ্লিট। এবার তোমরা 10 নম্বর মডেল কোশ্চেন পেপারটি দেখো। 10 নম্বরের প্রথমেই 1 নম্বর কোশ্চেনগুলি কি আছে দেখো। উদ্ভিদের প্রকরণ চলন ঘটায়। উদ্ভিদের প্রকরণ চলন ঘটানোর যে কারণ সেটি হলো আমাদের এক্ষেত্রে অপশন ওয়াইজ অপশন ঘ, কোষের রসস্ফীতি জনিত একটি কারণ। কিন্তু তোমরা মনে রাখবে প্রকরণ চলন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এটি আবিষ্কার করেছিলেন। তিনি প্রকরণ চলনটা যে উদ্ভিদকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন সেটি হলো বনচারাল উদ্ভিদকে। বনচারাল উদ্ভিদকে কিন্তু ভারতীয় টেলিগ্রাফও বলা হয়, মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। নেক্সট দেখো, অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। এটি কোন হরমোনটি ঘটে থাকে? এটি কিন্তু সাইটোকাইনিন, অপশন গ সাইটোকাইনিন এই হরমোনের প্রভাবে কিন্তু হয়। প্রদত্ত কোনটি ট্রপিক হরমোন? নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি ট্রপিক হরমোন নয়? প্রদত্ত কোনটি ট্রপিক হরমোন নয়? আবারও নেগেটিভ টাইপ কোয়েশ্চেন, আমি এখনই ভুল পড়ছিলাম। দেখো বন্ধুরা, যদি ভালোভাবে না পড়া হয় তাহলে কিন্তু তোমরাও কিন্তু এরকমভাবে ভুল পড়বে। তো খুব সুন্দরভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটিকে ভালোভাবে পড়বে। নেগেটিভ টাইপ কোশ্চেন কিন্তু খুবই একদম মারাত্মক লেভেলের কোশ্চেন। প্রদত্ত কোনটি ট্রপিক হরমোন নয়? আগে বলে রাখি তোমাদের ট্রপিক হরমোন জিনিসটা কি। মনে রাখবে একটি অন্তঃক্ষরা গ্রন্থি যখন সেখান থেকে যে সকল হরমোনগুলো ক্ষরণ করবে এবং সেই হরমোনগুলো যখন অন্য আর একটা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, সেগুলোকে আমরা কি বলবো? ট্রপিক হরমোন। তাহলে একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে এবং সেখান থেকে অন্য আর একটি অন্তঃক্ষরা গ্রন্থিকে কিন্তু হরমোন ক্ষরণের উদ্দীপনা দান করছে, এগুলি হচ্ছে আমাদের ট্রপিক হরমোন। যেমন তুমি বলতে পারো যে পিটুইটারি গ্রন্থি থেকে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটি ক্ষরিত হয়, সেটি কাকে স্টিমুলেট করে? থাইরয়েড গ্রন্থিকে, ঠিক আছে। তাহলে কিন্তু TSH কিন্তু একটি ট্রপিক হরমোনের এক্সাম্পল। আমাদের যেহেতু এখানে নয় বলেছে, এখানে অপশনটি হবে অপশন গ ইনসুলিন। নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় কোন জোড়াটি? আবারও একটি নেগেটিভ টাইপের কোশ্চেন। সঠিক নয় এখানে দেখো অপশন গ বুদ্ধি বিচার শক্তি, এটি কিন্তু লঘু মস্তিষ্ক বলেছে না। বুদ্ধি বিচার শক্তি এগুলো কিন্তু গুরু মস্তিষ্কের কাজ এবং লঘু মস্তিষ্কের কাজটি হলো কিন্তু আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। নেক্সট দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন, দেহের কোন অঙ্গকে দূরবর্তী অংশ থেকে দেহাক্ষের নিকটবর্তী করতে কোন পেশি সাহায্য করে? এটি কিন্তু কোন পেশি সাহায্য করে কোনো অঙ্গকে? এটা আমাদের কোন কোশ্চেনের অ্যান্সারটি হবে বন্ধুরা? দেখো ফ্লেক্সর পেশি। কোন পেশি? দেখো এক্ষেত্রে অনেকে মনে করবে এক্ষেত্রে যে অ্যাবডাক্টরটি হতে পারে, কিন্তু না, এক্ষেত্রে ফ্লেক্সর পেশি হবে। কারণ আমাদের ওরা জিজ্ঞেস করেছে কি বইয়ে দেওয়া আছে আমাদের কোন পেশি সাহায্য করে। তোমাদের আমি 4টে বিষয় একটু বলে দিই, একটু মনে রাখো। যখন আমাদের ফ্লেক্সর পেশি বলবে তখন মনে রাখবে যে সকল পেশি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করবে। যে সকল পেশি দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা খাতায় নোট করে নিতে পারো জিনিসগুলোকে। যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদেরই খুবই উপকারে আসবে। এক্সটেনশন পেশি, এক্সটেনশন যে সকল পেশিগুলো হয় সেগুলো কি না আমাদের দুটি অস্থিকে দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেগুলো এক্সটেনশন। ফ্লেক্সরের ক্ষেত্রে যে পেশিগুলো দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করবে এবং এক্সটেনশনের ক্ষেত্রে দুটি পেশিকে দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যেটা অ্যাডাক্টর পেশি সেটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু একটা কঙ্কাল পেশি, ঠিক আছে। এগুলো কঙ্কাল পেশি, কোনো অঙ্গকে কাছে আনতে সাহায্য করবে। অ্যাডাক্টরের ক্ষেত্রে কোনো অঙ্গকে, কঙ্কাল পেশিগুলো অঙ্গকে কাছে আনতে সাহায্য করবে। আর অ্যাবডাক্টর পেশিটা এটাও কিন্তু কঙ্কালই পেশি হবে, কিন্তু কোনো অঙ্গকে দূরে নিয়ে যেতে সাহায্য করবে। যেহেতু এক্ষেত্রে আমাদের পেশি বলেছে সেই জন্য আমাদের এটা কিন্তু ফ্লেক্সর হলো। খেয়াল রাখবেন।
নেক্সট দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেনের যে উত্তরগুলো বলছি তাদের পিছনে কিন্তু কোন কারণের উপর ভিত্তি করে আমাদের সঠিক অ্যান্সারটি হবে আমি কিন্তু পুরো একদম বর্ণনা করছি। তোমরা এর থেকে কি একদম তোমাদের কোনো আর ডাউট থাকবে না, পুরো বিষয়টি কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলটিকে আমাদের ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এরকম আরও সুন্দর আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। নেক্সট দেখো, কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? কোষ চক্রের এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা, অনেকবার তোমাদের বলেছি মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা 22টি। একটি কোষে কতবার মাইটোসিস হলে 256টি অপত্য কোষ সৃষ্টি হবে? দেখো 8 বার। দেখো এই কোশ্চেনটা না একটু তোমাদের ভাবনা চিন্তা করে করতে হবে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। কেন বলছি আমি তোমাদের, দেখো আমি যে 8 বার যে বিভাজিত হয়ে 256টি যে অপত্য সৃষ্টি হবে এটি কি করে হবে আমি তোমাদের একটু লিখে বোঝানোর চেষ্টা করি। দাঁড়াও, দেখো দেখো আমাদের মাইটোসিস পদ্ধতিতে আমরা কি জানি, কোনো একটি কোষ সেখান থেকে কিন্তু দুটি, ঠিক আছে, অপত্য কোষ সৃষ্টি হবে। পরবর্তীকালে এই দুটি অপত্য কোষ সেখান থেকে কিন্তু আরও দুটি অর্থাৎ 4টি অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে প্রথম স্টেপে একটা থেকে দুটো হলো, দ্বিতীয় স্টেপে দুটো থেকে 4টে হলো, এবং তৃতীয় স্টেপে আরও কি হবে, আবারও এই 4টে থেকে কি হবে না আরও দুটো দুটো করে অর্থাৎ 8টি হলো। চতুর্থ স্টেপে দেখো এই 8টি থেকে কিন্তু আমাদের কটা আবার 16টা হয়ে যাবে। তারপরে স্টেপে 16টা থেকে 32টা হয়ে যাবে। তারপরে স্টেপে 32টা থেকে 64টা হয়ে যাবে। তারপরে স্টেপে 64টা থেকে 128টা হয়ে যাবে। 8 নম্বর স্টেপে দেখো 128টা থেকে আমাদের কতগুলি হয়ে যাবে, 256টি। আর কোশ্চেনে তো আমাদের এটাই জিজ্ঞেস করেছে যে কতবার মাইটোসিস হলে 256টি অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে দেখলাম, দেখো 8 বার বিভাজিত হওয়ার ফলেই কিন্তু আমাদের 256টি মাইটোসিস পদ্ধতিতে অপত্য সৃষ্টি হলো। তাহলে বুঝতে পারলে এরকমভাবে করে কিন্তু তোমাদের দেখতে হবে, শুধু মুখস্থ করলেই হবে না, তাহলে কিন্তু তোমাদের একদমই মনে থাকবে, কোনোদিনই ভুলবে না। তাহলে সঠিক উত্তরটি হলো 8 বার। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, শূন্যস্থান পূরণ। তো ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। আমরা প্রত্যেকে আশা করব জানি যে কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। নেক্সট দেখো, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে চলন, এটি কোন প্রকারের চলন? এটি কিন্তু কেমোট্যাকটিক চলন। ম্যালিক অ্যাসিড একটা কেমিক্যাল, তার প্রভাবে, কোনো রাসায়নিক প্রভাবে হলে কি হবে, কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলনের তুমি আরও বলতে পারো পাতা ঝাঁঝি, ঠিক আছে, কলসপত্রী, এগুলো কিন্তু কেমোট্যাকটিক চলন এক্সাম্পল। নেক্সট দেখো, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিস কোষ বিভাজনে, মনে রাখবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কিন্তু বেমতন্তু গঠিত হয় না। নেক্সট সত্য মিথ্যা দেখো, কবিতা মুখস্থ বলা এক প্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ তুমি কোনো জিনিস মুখস্থ করে বলছো, সেটা কি সত্যি সহজাত প্রতিবর্ত ক্রিয়া? নিশ্চয়ই না। যেগুলো আমাদের অভ্যাসের মাধ্যমে গড়ে তুলতে হয় সেটা তো আমাদের অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া হবে। সহজাত প্রতিবর্ত ক্রিয়া কি? সহজাত প্রতিবর্ত ক্রিয়া যেগুলো আমাদের জন্ম থেকে আমাদের শরীরের মধ্যে থাকবে। যেমন কোনো শিশু জন্মের পর স্তনপানের ইচ্ছা, বা তুমি বলতে পারো যে চোখে কোনো সূর্যের প্রচণ্ড তাপ লাগছে, সেক্ষেত্রে আমরা যেমন চোখের পাতাটিকে বুঝিয়ে ফেলি, এগুলো কিন্তু প্রত্যেকটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এটি মিথ্যা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কি আছে, প্রাণী কোষে কোষপাত পদ্ধতিকে সাইটোকাইনেসিস, না প্রাণী কোষের কোষপাত পদ্ধতিকে সাইটোকাইনেসিস ঘটে না, এটি নয়। মনে রাখবে প্রাণী কোষের ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। প্রাণী কোষে কি বললাম, ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে, এবং উদ্ভিদ কোষে কোষপাতের মাধ্যমে ঘটে। ঠিক আছে, পার্থক্যগুলো খেয়াল রাখবে। মিয়োসিস পদ্ধতিতে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে
খণ্ড বিনিময়কে কি বলা হয়? ক্রসিং ওভার। হ্যাঁ, এটি একদমই সত্য। নেক্সট আমাদের ম্যাচিংটি দেখো কি বলেছে, হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এটি কি প্রকারের প্রোটিন? একটি হিস্টোন প্রোটিন, এটি কিন্তু আমাদের অপশন গ এক প্রকার ক্ষারীয় প্রোটিন। মিশ্র স্নায়ুর একটি এক্সাম্পল কি দেওয়া আছে? দেখো অপশন ক ভেগাস এবং জগদীশ চন্দ্র বসু। দেখো দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এক্সট্রা ইনফরমেশনগুলো পড়লে, এ কারণে আমি বলি যে শুধুমাত্র কোশ্চেন করলে হবে না, তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশন পড়লে বাকি আরও 4টে কোশ্চেন তোমরা কিন্তু নিজে নিজে করতে পারবে। যেমন প্রথম কোশ্চেনটাতে দেখো উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায়, আমি এর সম্পর্কে একটু তোমাদের বলে এলাম ডিটেলসে যে জগদীশ চন্দ্র বসু এটি কিন্তু বলেছিল। ঠিক আছে, দেখো এখানে সেটি দিয়েছে, জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের যে সংবেদনশীলতা এটি কিন্তু যে প্রকরণ চলনের মাধ্যমে তিনি কিন্তু বলেছিলেন। ঠিক আছে, আমাদের বনচারাল উদ্ভিদের ক্ষেত্রে এটিকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। তো অপশন খ কিন্তু এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কি আছে, অ্যাডাক্টর পেশি, এর এক্সাম্পল দিয়েছে ল্যাটিসিমাস ডরসি এবং রোটেটর পেশির তোমাদের একটি এক্সাম্পল কিন্তু এখানে বলতে হবে। তোমরা পাইরিফর্মিস বলতে পারো, এছাড়া অন্য কিছুও বলতে পারো, পাইরিফর্মিস। নেক্সট সাইন্যাপসিস। দেখো সাইন্যাপসিস কি জিনিস, দেখো বলি, সাইন্যাপসিস দুটি নিউরনের সংযোগস্থলকেই বলা হবে। ঠিক আছে, সাইন্যাপস এবং সাইন্যাপসিস কিন্তু একই জিনিস। ঠিক আছে, তো দুটি নিউরনের সংযোগস্থলকে আমরা কিন্তু সাইন্যাপসিস বলতে পারি। দুটি নিউরনের সংযোগস্থল, একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু। ঠিক আছে, সাইন্যাপসিস। নেক্সট দেখো আমাদের 11 নম্বর মডেল স্কুল, এটি আমাদের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের, ঠিক আছে, লাস্ট স্কুল, এটি আমাদের শেষ। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সময় বুঝে যায়, এটি কোন প্রকারের চলনের এক্সাম্পল? বন্ধুরা দেখো এটি কিন্তু ফোটো ন্যাস্টি চলনের এক্সাম্পল। ফোটো ন্যাস্টি, সঠিক জোড়াটি নিরূপণ করো। এক্ষেত্রে কোনটি সঠিক জোড় হবে? এক্ষেত্রে হবে দেখো জিব্বেরেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে, আমরা এইমাত্র আগের মডেল স্কুলে পড়ে এলাম। ডায়াবেটিস মেলিটাস রোগে আক্রান্ত ব্যক্তির কোন হরমোনের মাত্রা, ঠিক আছে, অল্প ক্ষরণ হয় বা ক্ষরণ হতে পারে না, এটি কিন্তু ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন। মনে রাখবে ডায়াবেটিস মেলিটাস এবং আরেকটি আছে ডায়াবেটিস ইনসিপিটাস, এটি কিন্তু এডিএইচ বা, ঠিক আছে, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন এর অভাবে কিন্তু আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি হয়, যেটিকে আমরা বহুমূত্র রোগও বলে থাকি। মানব দৃষ্টির যে ত্রুটির জন্য প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে গঠিত হয় সেটি হলো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপি আমাদের সঠিক উত্তর। দেখো এক্ষেত্রে মায়োপিয়া এবং প্রেসবায়োপিয়া বলে আরও দুটো অপশন তোমরা দেখতে পাবে। মনে রাখবে মায়োপিয়াতে দূরের দৃষ্টি কিন্তু ব্যাহত হয়, অর্থাৎ দূরের জিনিস দেখতে পায় না, কাছের দৃষ্টি কিন্তু ঠিক থাকে। মনে রাখবে এক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করলে কিন্তু মায়োপিয়া রোগ কিন্তু ঠিক করা যায়। ঠিক আছে, এবং আরেকটি অপশন আছে দেখো হাইপারমেট্রোপিয়া, যেটি আমরা এইমাত্র বলেলাম, এক্ষেত্রেও কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে কিন্তু কাছের দেখতে পায় না। ঠিক আছে, উত্তল লেন্স ব্যবহার করতে হয় এক্ষেত্রে। এবং বায়োপিয়া যেটি আছে মনে রাখবে এটি কিন্তু সাধারণত 40 বছর বয়সী, তার থেকেও বেশি বয়সী আর কি লোকেদের এই ধরনের রোগটি দেখা দেয়। এক্ষেত্রে কিন্তু লেন্সের যে স্থিতিস্থাপকতা সেটি কিন্তু নষ্ট হয়ে যায়, তার ফলে কিন্তু তারা দেখতে সমস্যা হয়। এক্ষেত্রে তাদের বাইফোকাল লেন্স ব্যবহার করলে এই দৃষ্টি কিন্তু ঠিক করা যায়। মনে রাখবে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। হাত ভাঁজ করলে কোন পেশি কাজ করে? আমরা এইমাত্র ডিটেলসে তোমাদের ফ্লেক্সর, অ্যাবডাক্টর, ঠিক আছে, এক্সটেনশন সব কিছুই বলে এলাম। মনে রাখবে এটি ফ্লেক্সর পেশির একটি এক্সাম্পল। কোষচক্রের সঠিক পর্যায়ক্রম, অর্থাৎ কোষচক্রের কোন দশা তারপরে কোন দশা আসবে, এটি কিন্তু আমাদের দেওয়া আছে। এক্ষেত্রে কোনটি হবে? এক্ষেত্রে অপশন কোনটি সঠিক? অপশন গ G1S, G2 এবং M। স্বাভাবিক পুরুষ দেহে যৌন ক্রোমোজোম যে ধরনের হয় সেটি হলো, পুরুষের দেহে যেহেতু জিজ্ঞেস করেছে সেক্ষেত্রে হবে XY, যদি মহিলা বলতো তাহলে কিন্তু আমরা XX বলতাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না? আবারও একটি নেগেটিভ টাইপের কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশন খ
নিউক্লিয় পর্দার অবলুপ্তি। শূন্যস্থান পূরণগুলি দেখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে কি বলা হয়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে বলা হয়, মনে রাখবে তোমরা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে বলা হয় মেনিনজেস। তোমরা মনে রাখবে আরও বেশ কয়েকটি আবরণের কথা তোমাদের আমি বলে রাখছি। প্লুরা, মনে রাখবে ফুসফুসের আবরণকে বলা হয়, এবং হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, মনে রাখবে। ডিএনএ ও আরএনএর ক্ষেত্রে দেখা যায় এমন পিরিমিডিন বেশ কোনটি হবে? মনে রাখবে সাইটোসিন, যেটি আমাদের দুটো ক্ষেত্রে থাকে পিরিমিডিন বেশ হিসেবে, সাইটোসিন। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, ডিএনএ অণুর। সত্য মিথ্যা দেখো। এসটিএইচ এর অপর নাম গ্রোথ হরমোন, হ্যাঁ এটি সত্য। 100টি পরাগরেণু সৃষ্টির জন্য 25 বার মিয়োসিস বিভাজনের প্রয়োজন হয়, হ্যাঁ এটিও সত্য। পায়রার ডানার পালকগুলিকে বলে রেক্টিসেস, না পায়রার পালকগুলিকে রেক্টিসেস বলে না। মনে রাখবে আমাদের এক্ষেত্রে পায়রার যেমন রেক্টিসেস, পায়রার আরও কতগুলি পালক আছে। মনে রাখবে তোমরা রেক্টিসেস যে পালকটি সেটা কিন্তু পায়রার লেজে থাকে। পায়রার ডানার পালকগুলিকে বলা হয় রেমিজেস এবং রেক্টিসেস বলা হয় লেজের পালকগুলিকে। পায়রার লেজের যে রেক্টিসেস পালকগুলি থাকে তার সংখ্যা মনে রাখবে 12টি, এবং রেমিজেস অর্থাৎ ডানায় যে পালকগুলি থাকে তার সংখ্যা মনে রাখবে 23টি। নেক্সট তোমরা ম্যাচিংটি দেখো এবার। স্টেম বডি, স্টেম বডির সঙ্গে আমাদের অপশন খ অ্যানাফেজ, এটি হবে। কৃত্রিম হরমোন, কৃত্রিম হরমোনের এটি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ অপশন ক IAA বলা হয়। ফটোট্যাকটিক চলনের একটি এক্সাম্পল ক্লামাইসোডো, মানে ভলভক্স হতে পারতো না দিলেও। প্রোফেজ, নেক্সট দেখো একটি শব্দ জোর দেওয়া আছে এক্ষেত্রে। প্রোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, অর্থাৎ প্রোফেজ দশায় যদি এই ঘটনাটি ঘটে থাকে তাহলে নিউক্লিয় পর্দা আর নিউক্লিয়াসের পুনরাবির্ভাব এটি কোষচক্রের কোন দশায় ঘটে থাকে সেটা তোমাদের বলতে হবে। এটা কিন্তু টেলোফেজ দশায় ঘটে, টেলোফেজ। নেক্সট কোশ্চেন লাস্ট, সাইনোভিয়াল তরলের কাজ কি? মনে রাখবে সাইনোভিয়াল তরল আমাদের দুটি হাড়ের যে ঘর্ষণজনিত ক্ষয় বা দুটি হাড়ের যে ঘর্ষণজনিত আঘাত ওইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে বা রোধ করে বলতে পারো। তাহলে আমরা বলতে পারি যে হাড়ের ঘর্ষণ রোধ করা, অস্থি ঘর্ষণ, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের যে 11টি মডেল কোশ্চেন পেপার ছিল সবগুলোই কিন্তু আমাদের কমপ্লিট। আশা করবো তোমাদের প্রত্যেকেরই ভিডিওটি পছন্দ হয়েছে, খুবই উপকারে আসবে তোমাদের ভিডিওটি। যারা আগের পার্টগুলি দেখোনি তারা চ্যানেলে গিয়ে আমাদের আগের পার্ট দুটি দেখে নাও, তোমাদের খুবই উপকারে আসবে। এবং এরকমভাবে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।